আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 1.2.1 এর এই কলামটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক্সপিরিয়েন্স 2.1 এ আমাদেরকে তিনটি টেক্সট দেওয়া হয়েছিল। সেই তিনটি টেক্সট ভালোভাবে পড়ার পর আমাদেরকে এই কলামটি পূরণ করতে বলা হয়েছিল। ইতিমধ্যেই আমরা গত ক্লাসগুলোতে টেক্সট তিনটি পড়ে নিয়েছি। যারা এখনও টেক্সট তিনটির ক্লাসগুলো করেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। আজকে আমরা এই কলামটি নিয়ে আলোচনা করব। তো এই কলামটিতে আমাদেরকে বলা হয়েছে এক্সপিরিয়েন্স 1.2.1 এ আমাদেরকে এই কলামটি পূরণ করতে বলা হয়েছিল। অর্থাৎ আমরা যে টেক্সটগুলো পড়েছিলাম টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3, সেই টেক্সটগুলো পড়ার পর আমাদেরকে এই ঘরে ফ্যাক্ট লিখতে হবে। অর্থাৎ প্রথম যে ঘরটি রয়েছে সেখানে ফ্যাক্ট বা মূল ঘটনাটি, যে টেক্সটটা আমরা পড়লাম তার মূল ঘটনাটি আমাদেরকে লিখতে হবে, যার প্রথম টেক্সটটি কিন্তু আমাদেরকে এখানে করে দেওয়া রয়েছে। এরপরে 2 নম্বরে এই ঘরে আমাদেরকে রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট, এই টেক্সটগুলো সম্পর্কে রাইটারের যে মতামত সেটা আমাদেরকে লিখতে হবে। এরপর হাউ রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট, এরপর রাইটারের মতামত বা লেখকের মতামত কিভাবে আমাদেরকে প্রভাবিত করতেছে সেটা আমাদেরকে লিখতে হবে এই ঘরে। তো আমাদেরকে এখানে করে দেওয়া রয়েছে টেক্সট 1, যেটা আমরা বঙ্গবন্ধু সম্পর্কে যে টেক্সটটি ছিল সেই টেক্সটের যে ফ্যাক্ট, রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট এবং কিভাবে রাইটারের মতামত আমাদেরকে আমাদের ভাবনাকে উন্নীত করতে সেটা এখানে দেওয়া আছে। তো এখন আমরা টেক্সট 1 এর উত্তরগুলো একটু পড়ে নিই, তারপরে টেক্সট 2 এবং টেক্সট 3 এর উত্তরগুলো করার চেষ্টা করব। তো টেক্সট 1 এর মূল ঘটনা ফ্যাক্ট, যেটা মূল ঘটনা সেটা এখানে দেওয়া রয়েছে। It was 25th September 1974 Bangabandhu gave his historic speech in the 29th session of the United Nations General Assembly. Just after a week, Bangladesh became a member of the UN. এটা ছিল 1974 সালের 25শে সেপ্টেম্বর। বঙ্গবন্ধু জাতিসংঘের 29তম অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, যার এক সপ্তাহ পর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তো বঙ্গবন্ধু সম্পর্কে ভাষণের যে টেক্সটটি ছিল সেই টেক্সটে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেন এবং তারপরে এক সপ্তাহ পর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তো এটাই মূলত ওই টেক্সট থেকে আমাদেরকে মূল ঘটনাটি বোঝাতে চেয়েছিল। তো এরপরে রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট আমাদেরকে বলতে হবে। তো রাইটার্স অপিনিয়নটা হচ্ছে, অ্যাজ বাঙালিজ বঙ্গবন্ধুস স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। বঙ্গবন্ধুর জাতিসংঘের ভাষণ আমাদের জন্য একটা গর্বের বিষয়। বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর জাতিসংঘের ভাষণ একটা গর্বের বিষয়। তো এটাই লেখকের ভাবনা, যে লেখক আমাদেরকে বুঝিয়েছেন যে এই টেক্সটটি বাঙালি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখব যে রাইটারের মতামত কিভাবে আমার ভাবনাকে উন্নীত করছে বা কিভাবে আমাকে প্রভাবিত করছে। তো আমরা দেখি, হেয়ার দ্য রাইটার্স অপিনিয়ন মেক মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য স্পিচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এখানে রাইটারের মতামত আমাকে বুঝতে সহায়তা করেছে যে এই ভাষণটি বাংলাদেশি ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সট্রিমলি মানে খুব গভীরভাবে। এরপর, মোস্ট ইম্পর্টেন্টলি দ্য রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য স্পিচ হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পজিটিভ টোন অফ দ্য টেক্সট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাইটারের অপিনিয়ন এই ভাষণ সম্পর্কে আমাকে যে পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলো বুঝতে সহায়তা করেছে, পজিটিভ টোনগুলো। অর্থাৎ এই ভাষণটি কতটা গুরুত্বপূর্ণ বাঙালি ইতিহাসের জন্য, এই ভাষণ থেকে আমরা কি কি বিষয়গুলো পেয়েছি, ভাষণ থেকে আমরা বিভিন্ন দিক নির্দেশনা পেরেছি এবং বাঙালিরা প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছে, সেটা যে পজিটিভ দিকগুলো রয়েছে যে টেক্সটটি থেকে বা ভাষণটি থেকে, সেটা আমি বুঝতে পেরেছি রাইটারের মতামত থেকে। রাইটারের যে মতামত সেটা থেকে আমরা এটা বুঝতে পেরেছি। তো টেক্সট 1 এর উত্তরটি কিন্তু আমাদের বইয়ে করে দেওয়া রয়েছে এবং টেক্সট 2 যে ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, মিশরের যে পিরামিড সম্পর্কে যে টেক্সটটি রয়েছে এবং বাংলাদেশের বিপন্ন প্রাণী ইন্ডাঞ্জার্ড অ্যানিমেল ইন বাংলাদেশ, এই দুটো টেক্সটের উত্তর আমাদেরকে করতে হবে। তো আমরা এখন সেই উত্তর দুটো দেখি। তো টেক্সট ওয়ানের উত্তরটা আমরা দেখলাম। এখন আমরা টেক্সট 2
মিশরের যে পিরামিড সম্পর্কে যে টেক্সটটি ছিল সেই টেক্সটির যে মূল ঘটনা বা ফ্যাক্ট সেটা আমরা এই ঘরে দেখব কি বলা হয়েছে। দ্য টেক্সট ইজ মেইনলি অ্যাবাউট দ্য পিরামিডস অফ ইজিপ্ট। এই টেক্সটটি হচ্ছে মূলত মিশরের পিরামিড নিয়ে। আমরা দেখেছি যে মিশরের পিরামিড নিয়ে আমরা টেক্সটটি পড়েছিলাম। টেক্সট 2টি, The pyramids the pyramids were constructed throughout ancient Egyptian history as means for pharaohs to display their power. এই পিরামিডগুলো প্রাচীন যুগে তৈরি করা হয়েছিল, মিশরের প্রাচীন যুগে তৈরি করা হয়েছিল ফারাওদের শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবে। এগুলো কিন্তু আমরা ওই টেক্সটিতে পড়েছিলাম। অর্থাৎ মূল ঘটনাটি কি, এই পিরামিডগুলো কোন যুগে তৈরি করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল, সেটাই কিন্তু এই টেক্সটের মূল ঘটনা। দিস পিরামিডস ওয়ার বিল্ড বাই ফারাওস খুফু, খাপড়ে অ্যান্ড দ্য মেনকাউর। এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল ফারাও খুফু, খাপড়ে এবং মেনকাউর। আমরা চিত্রে দেখেছি যে টেক্সট 2 এর উপরে যে চিত্র ছিল সেখানে আমরা দেখেছি যে 3টা মূর্তির ছবি দেওয়া হয়েছিল বা 3টা পিরামিডের ছবি দেওয়া ছিল। সেটা হচ্ছে ফারাও খুফু, খাপড়ে এবং মেনকাউর। এই 3টি পিরামিড নিয়েই এই টেক্সটটি বর্ণিত হয়েছে। এটা মূল ফ্যাক্টটা। এখন আমরা রাইটার্স অপিনিয়ন দেখব। তো রাইটার্স অপিনিয়ন এখানে আমরা লিখতে পারি, হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ড ইজ ওয়ান অফ দ্য ইজিপ্টস বিগেস্ট মিস্ট্রিজ। মিশরের পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল সেটা গিজার সবচেয়ে বড়, বা গিজার পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল সেটা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। এটাই এখানে লেখকের অপিনিয়ন্স। অর্থাৎ লেখক এখানে আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে মিশরের পিরামিডগুলো তৈরি হয়েছিল সেই সময় কোনো এত উন্নত ব্যবস্থা না থাকা সত্ত্বেও। এরপর আমরা থার্ড কলামে লিখব কিভাবে লেখকের মতামতটা আমাদেরকে প্রভাবিত করবে। তো এখানে আমরা লিখতে পারি, হেয়ার দ্য রাইটার্স অপিনিয়ন এক্সপ্লেইনস টু মি হাউ অ্যান্ড হোয়াই দ্য পিরামিডস অফ ইজিপ্ট ওয়ার বিল্ট। এখানে রাইটারের মতামত আমাকে ভালোভাবে ব্যাখ্যা করেছে যে মিশরের পিরামিডগুলো কেন এবং কিভাবে তৈরি হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্টলি, রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য পিরামিডস হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবাউট অ্যানশিয়েন্ট ইজিপ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে লেখকের মতামত আমাকে পিরামিডটি সম্পর্কে বা মিশরের যে প্রাচীন যুগটি সম্পর্কে সেটা সম্পর্কে বুঝতে একটি ধারণা দিয়েছিল। অর্থাৎ মিশরের প্রাচীন যে সময়টা ছিল সেটা কীরকম ছিল। যেমন আমরা দেখেছি যে মিশরীরা পরধর্মে বা পরকালে বিশ্বাস করত, তারা মৃত্যুর পরবর্তীতে জীবন হবে, যার জন্য কিন্তু তারা সেই পিরামিডগুলো তৈরি করে রেখেছিল, সেটা আমরা দেখেছি। তো এটাই কিন্তু লেখকের মতামত থেকে আমরা জানতে পেরেছি। তো টেক্সট 2টি আমরা পড়লাম, এখন আমরা টেক্সট 3 নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখন আমরা দেখি টেক্সট 3। টেক্সট 3 ছিল এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস ইন বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন প্রাণীগুলোকে নিয়ে। তো এটার মূল ফ্যাক্ট বা ঘটনাটি কি হতে পারে সেটা আমরা দেখি। ইট ইজ বেসিক্যালি দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ বাংলাদেশ অ্যান্ড এশিয়ান এলিফ্যান্টস হু আর ইন ডেঞ্জার অফ দেয়ার এক্সিস্টেন্স ডিউ টু দ্য ইনক্রিজিং হিউম্যান পপুলেশন। এটা মূলত বাংলাদেশের বিভিন্ন প্রজাতিগুলো এবং এশিয়ার যে হাতিগুলো রয়েছে তাদের অস্তিত্বের হুমকির মুখে রয়েছে মানুষের বসবাসের বা মানুষের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে, সেটা সম্পর্কেই এই প্যাসেজটা বা এই টেক্সটটি ছিল। Additionally, elephants has posing threats as they are hunted for ivory, food and leather. মূলত এই হাতিগুলো বা এই প্রজাতিগুলো হাতির দাঁত, খাবার এবং চামড়ার জন্য চোরা শিকার এবং শিকারের সম্মুখীন হচ্ছে। তো এই শব্দগুলোর অর্থ কিন্তু আমি যখন টেক্সটটি পড়িয়েছিলাম তখন খুব সুন্দরভাবে দিয়েছিলাম। তোমরা যারা টেক্সটগুলোর ক্লাস করোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নিবে। তো এখন আমরা রাইটার্স অপিনিয়ন দেখব। তো এই টেক্সটটি সম্পর্কে আমরা রাইটার্স অপিনিয়ন দিতে পারি, ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি। বাংলাদেশের বন্যপ্রাণী হচ্ছে এই দেশের পর্যটন শিল্পের একটি প্রধান খাত। বাংলাদেশের যে বন্যপ্রাণী রয়েছে বা প্রাণীসমূহগুলো রয়েছে সেগুলো হচ্ছে পর্যটন শিল্পের একটি প্রধান আকর্ষণ। This has led to many government initiatives aimed at protecting this population from further decline. এটা বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করতে, এই প্রজাতিগুলোকে রক্ষা করতে এটা বিভিন্ন সরকারি উদ্যোগ গ্রহণ করার দিকে ঠেলে দেয়। অর্থাৎ এই প্রাণীগুলোকে আরও পতনের হাত থেকে রক্ষা করার জন্য এটা সরকারি উদ্যোগের দিকে ঠেলে দেয়, পরিচালিত করে। লেড মানে হচ্ছে পরিচালিত করা। তো এখন আমরা
রাইটারের মতামত কিভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারে সেটা আমরা একটু দেখি। তো এখানে আমরা লিখতে পারি, here the writer's opinion make me understand that the text is very important to know about the endangered animals of Bangladesh. এখানে রাইটারের মতামতটা আমাকে বুঝতে সাহায্য করে যে এই টেক্সটটা বাংলাদেশের বিভিন্ন প্রজাতিগুলো কতটা গুরুত্বপূর্ণ। রাইটার কিন্তু বা লেখক কিন্তু এই টেক্সটটিতে আমাদের সেটাই বুঝিয়েছেন যে বাংলাদেশের বন্যপ্রাণীগুলো হচ্ছে এই ট্যুরিজম বা পর্যটন শিল্পের একটা প্রধান আকর্ষণ। কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানতে পেরেছি। মোস্ট ইম্পর্টেন্টলি দ্য রাইটার্স অপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাইটারের মতামত আমাকে যে বাংলা প্রাণীগুলো বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়েছে। অর্থাৎ আমাদের পরিবেশের জন্য, আমাদের পৃথিবীর জন্য এই প্রাণীগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়েছে। যে প্রাণীগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমরা এই টেক্সটটি থেকে জানতে পেরেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।